নমস্কার। স্বামী শিষ্য সংবাদের ধারাবাহিক যে আলোচনা চলছে সেই আলোচনারই আজ একটি দিন, রবিবার সন্ধ্যা 8:30 থেকে এবং বৃহস্পতিবার সন্ধ্যা 8:30 থেকে আলোচনা চলে। তো আজকের দিনটাও পেয়েছি একটা সুন্দর দিন। এবং স্বামী শিশু সংবাদ বইটা তো ধারাবাহিকভাবে পড়া হচ্ছে, মানে কোনোভাবেই কোনো লাইন বা কোনো চ্যাপ্টারকে ওভারলুক করা হচ্ছে না বা না পড়ে যাওয়া হচ্ছে না। তো আজকে দেখলাম হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, বন্ধুত্বের দিবস, বিশ্বের বন্ধুত্বের দিবস। এবং অদ্ভুতভাবে আজকে পড়তে পড়তে যেই জায়গায় আগের দিন এসে থেমেছি এবং আজকে যেই জায়গাটা নিয়ে আলোচনা করব সেটাও দেখলাম দুই খুব প্রিয় বন্ধুর আলোচনা, স্বামী বিবেকানন্দ এবং গিরিশ ঘোষ। এই দুজনের আলোচনা আজ। দুজন নিজেদের মধ্যে কথা বলছেন। বন্ধুত্ব দিবস যেটা নিয়ে কথাবার্তা হয় বা আজকে সারা পৃথিবীতে সবাই পালন করছেন, আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস সেটা বলি যে আমার মনে হয় কোনো সম্পর্কের একটি নির্দিষ্ট দিন হয় না, কিন্তু আমি এই দিবসগুলোকে খুব ওয়ার্মলি অ্যাকসেপ্ট করি। তার কারণ হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কেরই একটা উদযাপনের প্রয়োজন আছে। এবার সেটা কোনো একটা দিনকে কেন্দ্র করে উদযাপন যদি করাই যায়, সম্পর্কটা যদি উত্তাপ একটু বাড়েই বা ক্ষতিটা কি হয়? লাভের তো কমতি নেই, ক্ষতি হওয়ার কোনো চান্স নেই, এটা ঠিক। লাভ তো কিছু না কিছু হবেই। তো রোজ বন্ধুত্বটা তো বন্ধুত্বই সারা বছর থাকেই। তো একটা দিনকে কেন্দ্র করে যদি একটু বন্ধুদের সাথে দেখা হয়, হয়তো বা পুরনো অনেক বন্ধুদেরকে সাথে কথা হলো, মেসেজ করা হলো, ক্ষতি তো নেই। তো আজ আধ্যাত্মিক দুই বন্ধুর গল্প। এবং আধ্যাত্মিক দুই বন্ধু কেন বলছি, কারণ তাদের বন্ধুত্বটা তৈরি হয়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পায়ের নিচে বসে। ঠাকুরের সামনে, ঠাকুরের পায়ের নিচে বসে তাদের বন্ধুত্ব তৈরি হয়েছিল। দুই অসমবয়সী বন্ধু, একজন নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালের বিখ্যাত স্বামী বিবেকানন্দ, আর আরেকজন গিরিশচন্দ্র ঘোষ, বাংলার নাট্য জগতে তখনই যিনি খুব বিখ্যাত। এবং গিরিশবাবু এবং স্বামীজির নরেন্দ্রনাথের যে বন্ধুত্বটা, সেখানে ঠাকুর নরেন্দ্রনাথের সাথে গিরিশকে অনেক বিষয়ে আলোচনা করতে বলতেন। আবার এমন মজা ছিল, টুকরো টুকরো একটু ঘটনা বলে নি, তারপর আজকে স্বামী শিষ্য সংবাদে ঢুকছি। এমন সুন্দর বন্ধুত্ব ছিল যে ঠাকুরের প্ল্যান ছিল বা ঠাকুরের ইচ্ছা ছিল নরেন্দ্রনাথ দত্ত সে সন্ন্যাসী হবে। এবং যেহেতু সে বিয়ে থা করেনি, ঠাকুর তাকে চাইতেন না কোনোভাবে সে বেশি সংসারীদের সাথে মিশুক বা সংসারের কথা বলুক। এদিকে স্বামীজির তো আবার গিরিশচন্দ্র ঘোষকে বিশাল পছন্দ, জিসি বলে ডাকে আবার। তো গিরিশের সাথে বেশি গল্প করতো। ঠাকুরও সুন্দর ছিলেন, মানে সরলতাটাও অদ্ভুত। ঠাকুর ইয়েকে ডেকে, নরেনকে ডেকে বলে যে তুই গিরিশের সাথে বেশি মিশবি না। এদিকে গিরিশও কিন্তু ঠাকুরের খুব প্রিয়, তাকে ভৈরবের অবতার বলতেন, বলছে তুই বেশি মিশবি না। এবার নরেন্দ্রনাথও কি করেছে, গিয়ে গিরিশকে দিয়েছে ওটা বলে। শুনে তো নর্মালি গিরিশ বাবু অগ্নিশর্মা, ঠাকুরকে গিয়ে বলছেন তুমি আমার এরম বলেছো, ডাইরেক্ট চার্জ, তুমি এরম বলেছো নরেনকে আমার সাথে না মিশতে। তো তখন বলছেন যে কেন বলেছেন, বলছেন ঠাকুর নরেনকে বলেছিলেন যে গিরিশদের সাথে মিশবি না, কারণ ওরা তো সংসারী লোক, ওদের যতই ধো না কেন সংসারী লোকেদের বাটিতে রসুনের গন্ধ লেগেই থাকে। গিরিশ গিয়ে ঠাকুরকে ডাইরেক্ট চাটছে, আপনি এরম বলেছেন, আমরা সংসারী লোক, আমাদের যতই ধো না কেন গায়ে রসুনের গন্ধ লেগে থাকে। ন্যাচারাল দুঃখ তো হয়েছেই, গুরু এরকম কথা বলেছে। আর নরেন্দ্রনাথকেও দেখুন গিয়ে গিরিশকে বলে দিল। তখন ঠাকুরের জ্ঞান, মানে জ্ঞানের লেভেল এমন, ধার এমন, ঠাকুর চট করে বললেন যে হ্যাঁ, রসুনের বাটি ধুলে গন্ধ যায় না, কিন্তু পোড়ালে গন্ধ যায়। শুনে গিরিশ আবার স্যাটিসফাই, বলছে না, ধুলে যাবে না, ওদেরকে আরো সাধনার উত্তাপে শিখতে হবে, তাহলে রসুনের গন্ধ সংসারী লোকেদের থেকে যায়। এই ঠাকুরের সামনে এই দুজনের এই বন্ধুত্বের গল্প। একজন ঠাকুরের শ্রেষ্ঠ শিষ্য, যাকে ঠাকুর বলছেন নিত্য সিদ্ধের থাক, ও আমার পুরুষের ঘর, স্বামী বিবেকানন্দ সম্পর্কে। আর আরেকজন গিরিশচন্দ্র ঘোষ, যাকে ঠাকুর বলছেন ও স্বয়ং ভৈরবের অবতার।
দুজনই দিকপালের বন্ধুত্ব, খুব একটা সহজ বন্ধুত্ব তো নয়, দুই দিকপাল আধ্যাত্মিক মহাপুরুষের বন্ধুত্ব, এবং দুজনই ঠাকুরের পার্শ্বদ। তাদের সম্পর্কে তাদের মুখোমুখি কি কথা আজকে এই বন্ধুত্বের দিবসে আর একবার একটু অন্যরকম বন্ধুত্ব নিয়ে আলোচনা করা যাক। আগের দিন যেই অবধি পাঠ করেছিলাম বা আলোচনা করার চেষ্টা করেছিলাম, সেখানে প্রচন্ড কঠিন সৃষ্টি তত্ত্ব নিয়ে স্বামীজি ব্যাখ্যা করছিলেন। সেই তত্ত্বতে আর যাচ্ছি না, কারণ ওটা শুরু করলে আবার হয়তো 15-20 মিনিট ওই জায়গাটা দিয়ে কেটে যাবে। তো তারপর থেকে স্বামীজি আবার যেটা বলছেন, স্বামীজি আবার বলিতে লাগিলেন, অবতারকল্প মহাপুরুষেরা সমাধি ভঙ্গের পর আবার যখন আমি আমার রাজত্বে নেমে আসেন, স্বামীজির সাথে শিষ্যের কথোপকথন হচ্ছে, শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী, এবং আমরা কিন্তু শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর বই থেকে এই পাঠটা করছি। স্বামীজি আবার বলিতে লাগিলেন, অবতারকল্প মহাপুরুষেরা সমাধিভঙ্গের পর আবার যখন আমি আমার রাজত্বে নেমে আসেন, তখন প্রথমেই অব্যক্ত নাদের অনুভব করেন। এইগুলো খুব সৃষ্টিতত্ত্বের জটিল কথা। বলছেন প্রথম যখন সেই ভূমি থেকে আবার ধীরে ধীরে এই পারে নামছে, মানে নদীর ওই পারে চলে গিয়ে যখন আবার নদীতে নেমে ধীরে ধীরে এই পারে আসছে, নদীর ওই পারে ধরুন কেউ চলে গেল, ঝট করে নদীতে ঝাঁপ দিয়ে পড়েই তো এই পারে আসতে পারবে না, তাকে সাঁতার কেটে হোক রাস্তা কিছুটা অতিক্রম করতে হবে, বা তাকে নৌকা করে হোক সময় লাগবে। তো সেই সময়ের মধ্যে কি হচ্ছে, তখনই প্রথমে অব্যক্ত নাদের অনুভব করছেন। প্রথম অনুভব হচ্ছে নাদের, মানে কি বলবো, সেই জায়গা থেকে আস্তে আস্তে সৃষ্টির ভূমিতে ঢুকছেন। ক্রমে নাদ সুস্পষ্ট হয়ে ওঙ্কার অনুভব করেন, ওঙ্কার থেকে পরে শব্দময় জগতের প্রতীতি করেন, তারপর সর্বশেষে স্থূলভূত জগতের প্রত্যক্ষ করেন। অনেকটা রাস্তা ক্রস করতে হচ্ছে, বলছে সেই ভূমিতে যখন যাচ্ছেন তারপর আস্তে অস্পষ্ট যেন একটা নাদ আছে এটা অনুভব হচ্ছে, তারপর স্পষ্ট নাদ ধ্বনি শুনতে পাচ্ছেন, এবং নাদ ধ্বনি থেকে তারপর ওঙ্কার ধ্বনি শুনতে পাচ্ছেন। এইগুলো সব সাধন জগতে হয়, এটাকে বোঝানোর যুক্তি বুদ্ধি দিয়ে বোঝানোর কিচ্ছু নেই, এইগুলো জাস্ট সাধনা করে বুঝতে লাগে। বলছে ওমকার থেকে পরে শব্দময় জগতের প্রতীতি করছেন, তারপর মানে ওমকার থেকে শব্দময় জগৎ মানে আরো স্থূল, মানে ধীরে ধীরে একদম সূক্ষ্ম থেকে অস্পষ্ট নাদ, আরেকটু স্থূল, আরো স্থূল স্পষ্ট নাদ, আরো স্থূল ওমকার ধ্বনি, এবার একটা কিছু ধরা যাচ্ছে, ওমকার ধ্বনি আসছে, ওম এই যে ধ্বনিটা, এই ধ্বনিটা ভিতরে অনুরণন হচ্ছে, এই ধ্বনিটা থেকে তারপর বিভিন্ন শব্দ আসছে আরো স্থূল জায়গা, এরপর স্থূল জগতে ল্যান্ড করলেন, এবার স্থূল জগতে পা রাখলেন। নদীটা এই পেরিয়ে আসার পথে এতগুলো জায়গা ক্রস করে তাকে আসতে হয়। সামান্য সাধকের কিন্তু অনেক কষ্টে কোনরূপ নাদের পারে গিয়ে ব্রহ্মের সাক্ষাৎ উপলব্ধি করতে পারলে পুনরায় স্থূল জগতের প্রত্যক্ষ হয় যে নিম্নভূমিতে, সেখানে আর নামতে পারে না, ব্রহ্মেই মিলিয়ে যায় ক্ষীরে নিরবধ। বলছে যে এই যে জার্নিটার কথা স্বামীজি বললেন, বলছেন এটা কিন্তু অবতার কল্প মহাপুরুষদের জন্য, যারা মহাপুরুষ তারাই সমাধির পর ফিরছেন, সেই ভূমিতে যাওয়ার পরে ফিরছেন। বলছেন তাছাড়া সামান্য সাধক অনেক কষ্টে সৃষ্টে, তাও একবার নয় বারংবার সমাধিস্থ হতে 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 গিয়ে তারপর তারা ওই নাদের পারে কোনো ক্রমে পৌঁছান, এবং পৌঁছানোর পর তারা কিন্তু আর ব্যাক করতে পারেন না, তারা ব্রহ্মেই মিলিয়ে যান, যে ক্ষীরে নিরবধ। বলছে যেরকম মিলিয়ে যাও তারা মিলিয়ে যান সেখানেই, পায়েসে যেমন জলবিন্দু মিলিয়ে যায়, বলছে সেরকম মিলিয়ে যায় ক্ষীরে নিরবধ। পায়েসে জল একটু এক ফোঁটা জল ফেললাম, জলটাকে আলাদা পায়েসের থেকে খুঁজতে পারবো, বলছে না। বলছে তেমনি তারা ব্রহ্মে গিয়ে ওখানেই মিলিয়ে যান। আর এই ফেরার শক্তি তাদের থাকে না। এই শক্তি কাদের থাকে? যারা গুরু পদবাচ্য হন। এই শক্তি কাদের থাকে? যারা মহাপুরুষ এবং অবতার কল্প পুরুষ হন। সেই শক্তিশালীরাই কিন্তু ফিরতে পারেন এবং ফিরে ওই পারের কথা জানান দেন। যারা ফেরে তারাই তো বলে যে ওই পারে এই ছিল, ফেরার পথে এই হয়েছে। যেমন স্বামী বিবেকানন্দ বলছেন, সবাই কিন্তু এই কথা বলতে পারে না, তারা ওপারে মিলিয়ে যায়। ওই পারে মিলিয়ে যায় অর্থ এটা বলা হয় যে যাদের নির্বিকল্প সমাধি হয় তারা, আচ্ছা লাইভটা চলছে তো আমি ঠিক বুঝলাম না, রিজিউম হয়ে গেছিল হঠাৎ।
তো যাদের নির্বিকল্প সমাধি হয় তাদের কিন্তু যেটা বলে শাস্ত্রে যে 21 দিন তারা ওই অবস্থাতেই থাকে, সাধারণ সাধকেরা 21 দিন ওই অবস্থাতেই থাকে, থেকে তারা সমাধিস্থ হয়ে তাদের সমাধিতেই দেহ যায় গিয়ে 21 দিন ওই অবস্থায় থেকে বলে শুষ্ক পত্রের মতন যেন দেহটা ঝরে গেল, তাদের দেহ ওইভাবেই যায়। এই সকল কথা হইতেছে এমন সময় মহাকবি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় সেখানে উপস্থিত হইলেন। বলছে এইসব কথা হচ্ছে, সেখানে গিরিশচন্দ্র ঘোষ উপস্থিত হলেন, এই যে স্বামীজির আধ্যাত্মিক বন্ধু আর স্বামীজির প্রিয় জিসি উপস্থিত হয়েছে। স্বামীজি তাহাকে অভিবাদন ও কুশল প্রশ্নাদি করিয়া পুনরায় শিষ্যকে পাঠ দিতে লাগিলেন। তিনি গিরিশচন্দ্র ঘোষকে একটু সামান্য কথা টথা বলে শিষ্যকে আবার বলছেন, কারণ স্বামীজি খুব উচ্চ স্তরে চলে গেছেন বলতে বলতেন, চট করে ওই কথা বলা থামানো বাড়ি মুশকিল। গিরিশবাবু তাহার নিবিষ্ট চিত্তে শুনিতে লাগিলেন। স্বামীজির ঐরূপ অপূর্ব বিশদ বেদ ব্যাখ্যা শুনিয়া মুগ্ধ হইয়া বসিয়া রহিলেন। পূর্ব বিষয়ের অনুসরণ করিয়া স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন, বৈদিক ও লৌকিক ভেদে শব্দ আবার দ্বিধা বিভক্ত। শব্দ শক্তি প্রকাশিকায় ওই বিষয়ের বিচার দেখেছি। বিচারগুলি খুব চিন্তার পরিচায়ক বটে, কিন্তু টার্মিনোলজির চোটে মাথা গুলিয়ে যায়। স্বামীজি তো খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, স্বামীজি বিভিন্ন বিষয় ব্যাখ্যা করছেন এবার গিরিশবাবু থাকাকালীন। এইবার গিরিশবাবুর দিকে চাহিয়া স্বামীজি বললেন, কি জিসি, এসব তো কিছুই পড়লে না, কেবল কেষ্টবিষ্টু নিয়েই দিন কাটালে। এই কথাটা কতটা হৃদ্যতার বন্ধু হলে তাকে বলা যায়। কি বলছেন না, কি জিসি, এসব তো কিছুই পড়লে না, কেবল কেষ্টবিষ্টু নিয়েই দিন কাটালে। গিরিশচন্দ্র ঘোষ সারাদিন ওই নাটকের দলের লোকদের নিয়ে থাকতো, কিন্তু সে যে কি ধরনের মানে কি ধরনের তার আধ্যাত্মিক লেভেল স্বামীজি ভালো মতন জানতেন। পরে একটা জায়গায় স্বামী শিশু সংবাদ পড়তে পড়তে আমরা একটা জায়গায় দেখব, শিবরাত্রির একদিনে স্বামীজিকে তার সব শিষ্যরা গায়ে ছাই মাখিয়ে মানে স্বামীজিরও গান গাইতে গাইতে ভাব এমন, এবং স্বামীজিকে তো সাক্ষাৎ শিব বলতেন অনেকে, স্বামীজিকে মাথায় জটা পরিয়ে সারা গায়ে ছাই মাখিয়ে হাতে রুদ্রাক্ষ পরিয়ে স্বামীজিকে সাজিয়েছিল তার শিষ্যরা, এবং সাথে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন। স্বামীজি কি করেছিলেন, কি অপূর্ব বন্ধুত্ব ছিল দুজনের। স্বামীজি একটা একটা করে সমস্ত কিছু খুলে আবার নিজের হাতে গিরিশ ঘোষকে সাজিয়ে বলেছিল, ঠাকুর ওনাকে বলেছিলেন ভৈরবের অবতার। কি অসম্ভব শ্রদ্ধা। স্বামীজি গিরিশ ঘোষের এই কথাটা কেন বললাম, এটা তো একটা বন্ধুকে বন্ধুর ছলে বলা যে কি জিসি, এসব তো কিছুই পড়লে না, কেবল কেষ্টপিষ্টদের নিয়ে দিন কাটালে। এটা দুম করে কথাটা শুনলে মনে হতে পারে যে স্বামীজি গিরিশ ঘোষকে হয়তো ভাবছেন যে কিছুই করে না, সারাদিন ওই করে, কিন্তু স্বামীজি এই যে ঘটনাটা বললাম, যে স্বামীজি নিজের হাতে নিজের শিব শিব বলে তাকে যা যা পড়ানো হয়েছিল সব খুলে একটা একটা করে গিরিশবাবুকে সাজালেন, এবং তারপর প্রায় দুজনে আত্মস্থ। কি অপূর্ব সিনারি সেই সিনারিটা ছিল, এবং যারা দেখেছিলেন তারা মানে ব্যাখ্যা করেছিলেন যে দুজনেই স্থির, দুজনেই অদ্ভুত যেন শিব ভাবে বসে রয়েছেন। তো স্বামীজি গিরিশকে অসম্ভব শ্রদ্ধা করতেন, শুধু এই বন্ধুত্বের খাতিরে এই কথাটা বললেন। গিরিশ বাবু, কি আর করবো ভাই, অত অবসরও নাই বুদ্ধিও নাই যে ওতে সেঁধুবো, তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারবো। তোমাদের দিয়ে তার ঢের কাজ করাবেন বলে ওসব পড়িয়ে নিয়েছেন, আমার ওসব দরকার নেই। বলিয়া গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। কি অদ্ভুত ভক্ত, ঋগ্বেদকে প্রণাম করছে। স্বামীজি ইয়ার্কি করে বলেছে, এও ঠাট্টা করে বলছে যে আমি আর কি পড়বো, সব বেদ বেদান্ত পড়ে কাজ নেই, এবার পাড়ি মারবো, মানে বলছে এবার অনন্তের ডাক এসছে, এবার চলে যাব, যে তোমাদের দিয়ে ঠাকুর কাজ করাবে বলেছিলেন, তাই তোমাদের দিয়ে পড়িয়ে নিয়েছেন, তোমরাই পড়ো বলে বলছে যে গিরিশবাবু সেই প্রকাণ্ড ঋগ্বেদ গ্রন্থখানিকে পুনঃ পুনঃ প্রণাম করিতে লাগিলেন, এবং কি বলছেন, জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। এই কিন্তু মানে গিরিশের গুরু ভক্তি। বলছেন আমি বেদকে প্রণাম করছি, কিন্তু কিভাবে প্রণাম করছেন, বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয় বলে। আজ হয়তো কারো শুনলে বাড়াবাড়ি মনে হবে, কিন্তু এটাই কিন্তু ঠিক ঠিক মানে গুরু ভক্তি। সব জায়গাতেই সে গুরুকে দর্শন করছে। আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে একজন স্বামীজি ছিলেন, আমার খুব ভাল লেগেছিল, এই বেদ নিয়েই একটা কথা হয়েছিল।
তো আমার গুরুদেব ভগবান সেই স্বামীজিকে কিছু বলতে বলেছিলেন। সেই স্বামীজি খুব বেশি পড়াশোনা করেননি, ভগবানের সাথে সবসময় থাকতেন তিনি। তার এই কথাটা আমার এখনো মনে লেগেছিল, আজন্মকাল হয়তো লাগবেও। তাকে ভগবান স্পিচ দিতে বলেছে একটা অনুষ্ঠানে। তো সেই স্বামীজি নর্মালি কোথাও খুব একটা বক্তব্য রাখেন না, কারণ তিনি নিজে একটু গুটিয়ে থাকেন, যেহেতু খুব একটা পড়াশোনা করেননি, খুব একটা জাগতিক শিক্ষা নয়, তো একটু গুটিয়ে থাকতেন। তো ভগবান জোর করে বলেছে না, তোকে বলতেই হবে। তখন সেই স্বামীজি বলেছিলেন স্পিচের মধ্যে যে বেদ পড়ে ব্রহ্মজ্ঞান হয় না। একটা বেদ যদি কাউকে ছুঁড়ে মারা হয় তাহলে কিন্তু তার ব্রহ্মজ্ঞান হবে না, কিন্তু ভগবান যদি রেগে গিয়ে কাউকে একটা চড়ও মারেন তার ব্রহ্মজ্ঞান হয়ে যেতে পারে। এবং কথাটা খুব একটা ভুল বলেননি, খুব একটা মানে কি এক ফোঁটাও ভুল বলেননি। আমার দারুণ লেগেছিল কথাটা। এটা তো সত্যি, ভগবান কাউকে আহ বকা দিচ্ছেন, ঝাড়ছেন, সেই ঝাড়তে ঝাড়তে তার সমাধিস্থ সে হয়ে গেছেন, এসব তো আমরা দেখেছি। তো সেই স্বামীজি ভগবানের সাথে প্রায় মানে সারাক্ষণই থাকতেন। তিনি বলেছিলেন বেদ ছুঁড়ে মারলে জ্ঞান হবে না, ভগবান যদি চড় মেরে দেয় জ্ঞান হয়ে যেতে পারে, জ্ঞান হয়ে যাবে তার। কারণ ভগবান যদি কাউকে চড় মারেন, সেই রকম অবতার কল্প পুরুষ কাউকে চড় মারতে গেলে তার অনেকখানি মন তার উপর পড়বে। এবং সেই মনেই মানে বলা হয় যে অবতারের মন বা কোনো মহাপুরুষের মন যখন কারোর উপর পড়ে সেই জায়গায় দৈব ক্রিয়া শুরু হয়। তো আমি দেখেছি ভগবানের মন যখনই কারোর উপরে পড়েছে, তার মানে মহাপুরুষদের মন তো কিছুতেই প্রায় মন থাকে না, এবং ভগবানের মতন যারা, তাদের সাথে খুব কাছাকাছি মিশে আমি দেখেছি যে ভগবানের সাথে সারাক্ষণ থেকে দেখেছি প্রায় মন নেই, অমনা মনি বলা হয় এদেরকে। অমনা মনি মানে প্রায় মন নেই, অমনা, তাদের মন যেন প্রায় নেই। তো বলছেন সেইভাবে আমি যখন মিশেছি ভগবানের সাথে, আমি দেখেছি যেই মানুষটার প্রায় মন নেই সে যখন কারুর কথা চিন্তা করছে, তো বলছে সেখানে দৈব ক্রিয়া হতে বাধ্য অটোমেটিক্যালি। সে হয়তো নিউজিল্যান্ডে একটি মেয়ে বসে রয়েছে, আমার সামনে দেখা ঘটনা, ভগবান তার কথা চিন্তা করছেন এবং তার সেখানে আধ্যাত্মিক কিছু অনুভব হচ্ছে। আমাদের প্রেসিডেন্ট মহারাজজি স্বামী কেশবানন্দজি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট, উনি এই কথাটা প্রথম আমাকে বলেছিলেন যে জেনে রাখবি যে ভগবানের মন, এইরকম মানুষের মন যখন কারোর উপরে পড়ে সেখানে অটোমেটিক্যালি দৈব ক্রিয়া শুরু হতে বাধ্য হয়, কারণ চট করে তাদের মন কারোর উপর পড়ে না। তো সেখানে গিরিশ ঘোষ এইভাবে গুরুকে ভক্তি করছেন যে জয় বেদরূপী শ্রীরামকৃষ্ণের জয়। এটাই কিন্তু গুরু ভক্তি, বাড়াবাড়ি নয় এটা। পাঠককে আমরা অন্যত্র বলিয়াছি যে স্বামীজি যখন যে বিষয় উপদেশ করিতেন, শ্রোতাদিগের মনে তদ্বিষয় এত গভীর ভাব অঙ্কিত হইয়া যাইত যে ওই বিষয় তারা ওই সময় সর্বাপেক্ষা সার বস্তু বলিয়া অনুভব করিত। তো এখানে শরৎচন্দ্র বাবু লিখছেন যে আমরা এটা আগেই বলেছি, স্বামীজি যখন যেই বিষয়ে কথা বলতেন তখনই মনে হতো সেই বিষয় ছাড়া পৃথিবীতে আর কোনো ভালো বিষয় নেই, সেটাই শ্রেষ্ঠ বিষয়। স্বামীজি এমন ভাবে কথা বলতেন। যখন ভক্তিবাদের কথা বলছেন তখন যেন মনে হচ্ছে অদ্বৈতবাদ বলে কিছু নেই, সবই দ্বৈত। আবার যখন দ্বৈতবাদ নিয়ে কথা বলছেন তখন মনে হচ্ছে যেন দ্বৈতবাদ ছাড়া আর কিছু নেই। যেমন আবার এখন সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলছেন, তখন যেন মনে হচ্ছে সৃষ্টি তত্ত্ব ছাড়া আর কিছুই নেই, ওটাই আসল। এটাই একজন বক্তার মানে কি বলবো, বক্তার শক্তি বা বক্তার আধ্যাত্মিকতার নিদর্শন, যে তিনি যখন যেটা বলছেন সামনের মানুষদের সামনে সেটাই একদম সত্য বলে বোধ হচ্ছে, এবং সামনের শ্রোতারা আর অন্য কিছু ভাবতে অব্দি পাচ্ছে না। এবং এটা শুধু বলার উপর নির্ভরশীল নয়, এটা মূলত ভিতরের আধ্যাত্মিকতার উপর নির্ভরশীল। যে যত আধ্যাত্মিকভাবে দৃঢ় হয়ে দাঁড়িয়ে কোনো মানে বেদের কথা বা বেদ মানে এই কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, এই যোগগুলোর কথা যে যত নিজের সেই জায়গার উপর মানে সেই আমির উপর দাঁড়িয়ে যে যত বলতে পারবে, তখন যারা শুনছে তাদের আর অন্যদিকে কিছু মন যাবে না, তাদের আর চিন্তা হেলবে না। বলছেন ব্রহ্মজ্ঞান সম্পর্কে যখন তিনি বলিতে থাকিতেন তখন শ্রোতৃবৃন্দ তল্লাভী জীবনের একমাত্র উদ্দেশ্য বলিয়া মনে করিত। যখন তিনি ব্রহ্মজ্ঞান নিয়ে বলতেন তখন যারা শুনছে তাদের মনে হতো ওই ব্রহ্মজ্ঞান লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য। আবার ভক্তি বা কর্ম বা জাতীয় উন্নতি প্রভৃতি অন্যান্য বিষয়ে যখন তিনি প্রসঙ্গ উঠাইতেন
তখন তত্ত্বদিশয়কেই শ্রোতারা মনে মনে সর্বোচ্চাসন প্রদান করিয়া তত্ত্বদিশয় অনুষ্ঠানের জন্য ব্যগ্র হইয়া উঠিত। বলছে তিনি আবার যখন কর্ম নিয়ে কথা বলছেন বা অন্য কোনো জাতীয় বিষয়, স্বামীজি তখন পরাধীন দেশ, স্বামীজি অনেক সময় গর্জন করে উঠতেন দেশের পরাধীনতার বিরুদ্ধে, যে তখন যারা শুনতেন তারা ওই বিষয়টাকেই একদম শ্রেষ্ঠ আসন দিতেন। আবার তিনি যখন তাদেরকেই ব্রহ্মজ্ঞানের কথা বলছেন এমন ভাবে বলতেন যে তারা মনে করতো ব্রহ্মজ্ঞান লাভ এই মুহূর্তে করতে হবে। এটাই সম্পর্ক আর কি। বর্তমানে বেদের প্রসঙ্গ উঠিয়া তিনি শিষ্য প্রভৃতির মন বেদোক্ত জ্ঞানের মহিমায় এতই মুগ্ধ করেছিলেন যে তাহারা তখন উহাপেক্ষা সার এবং প্রয়োজনীয় বস্তু অন্য কিছু আর খুঁজিয়া পাইতেছিল না। বলছে এবার স্বামীজি এখন কি করছেন, বেদোক্ত জ্ঞান নিয়ে আলোচনা করছেন। বলছেন যে এমন আলোচনা করছেন স্বামীজি, তো তারা তখন এই বেদোক্ত জ্ঞানের মহিমায় তাদের চারদিক ঝলসে আছে যারা শুনছে। বলছে তারা এটা ছাড়া আর কিছু চিন্তাই করতে পারছে না। গিরিশবাবু তদ্বিষয়ে লক্ষ্য করিলেন এবং স্বামীজির মহদুদার ভাব ও শিক্ষাদানের ঐরূপ রীতির বিষয় ইতঃপূর্বে পরিজ্ঞাত থাকায় শিষ্য প্রভৃতিকে জ্ঞান ভক্তি ও কর্মের সমান প্রয়োজনীয়তা অনুভব করাইয়া দিবার জন্য এখন মনে মনে এক যুক্তি স্থির করিলেন। এবার গিরিশচন্দ্র ঘোষ তো ঠাকুরেরই ছেলে, স্বামীজিও ঠাকুরের ছেলে। এবার গিরিশ ঘোষ কি দেখছে যে এ যা বলেছে এদেরকে, তো এরা তো এখন বেদের জ্ঞান ছাড়া আর কোনো কর্মটর্ম করবে না। তো বলছে এবার একটা যুক্তি স্থির করেছে গিরিশ ঘোষ, যে যাতে ওদের ওই জায়গাটা থেকে ভেঙে বের করে আবার কিছুটা হলেও কর্মে ফেরানো যায়। কারণ নইলে তো সারাদিন সবাই বসেই থাকছে, বসে থাকাটাই যদি আসল, অন্য কিছু আসল নয়। স্বামীজি অন্যমনা হইয়া কি ভাবিতেছিলেন, ইতিমধ্যে গিরিশবাবু বলিয়া উঠিলেন, হারে নরেন একটা কথা বলি। এবার গিরিশবাবু যেই প্ল্যান করেছেন সেটা বলছেন, এবং এই কথাটা বলার পর আমার একটা মনে হয় এই বিষয়ে যে কেন গিরিশবাবু এটা বলেছিলেন সেটা বলছি। স্বামীজি অন্যমনা হইয়া কি একটা ভাবিতেছিলেন, ইতোমধ্যে গিরিশবাবু বলিয়া উঠিলেন, হারে নরেন একটা কথা বলি, বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু দেশে এই যে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাদি চোখের সামনে দিন রাত ঘুরছে, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50খানি পাতা পড়তো, সে আজ 3 দিন হাড়ি চাপায়নি। ওই অমুকের বাড়ির কুলস্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে। ওই অমুকের বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে। অমুক জুয়ো চুরি করে বিধবার সর্বস্ব হরণ করেছে। এ সকল রহিত করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? আমি আবারও লাইনগুলো পড়ি আর একবার, সুবিধা হবে, মানে কোথা থেকে কোথায় টেনে আনলেন বিষয়টাকে। স্বামীজি সমাধি অবস্থা, সমাধি থেকে আবার ধীরে ধীরে নাদ ধ্বনি, অনাহত ধ্বনি, ওমকার থেকে শব্দ হয়ে কিভাবে আসছে এইসব নিয়ে কথা বলছিলেন। এবং গিরিশবাবু কোন জায়গায় সেই টপিকটাকে নিয়ে গেলেন এবং কেন নিয়ে গেলেন সেটা বলছি, আর একবার আমরা কথাগুলো শুনে নিই। হারে নরেন একটা কথা বলি, বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু দেশে যে এই ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাদি চোখের সামনে দিনরাত ঘুরছে, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50খানি পাতা পড়তো, সে আজ 3 দিন হাড়ি চাপায়নি। ওই অমুকের বাড়ির কুলস্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেলে ফেলেছে। অমুক জুয়ো চুরি করে বিধবার সর্বস্ব হরণ করেছে। এ সকল রহিত করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু এই রূপে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্যুপরি অঙ্কিত করিয়া দেখাইতে আরম্ভ করিলে স্বামীজি নির্বাক হইয়া অবস্থান করিতে লাগিলেন। সমাজের সব থেকে বাজে বাজে জিনিসগুলো গিরিশ ঘোষ টেনে আনলেন। কারণ স্বামীজি তখন ক্রমাগত অনন্তের কথা বলে যাচ্ছিলেন, এবং গিরিশ বাবুরা জানতেন যে স্বামীজি এই অনন্তের কথা বলতে বলতে যদি কোনো ক্রমে নিজের পরিচয় একবার টের পেয়ে যান, সেই দিকে দরজা যদি একবার খুলে যায়, এ আর থাকবে না দেহে, এ ওই দিক দৌড়াবে। মানে নিজের পরিচয় যদি একবার কেউ পেয়ে যায়, সে কিছুতেই আর এখানে থাকতে চাইবে না। তো স্বামীজিদেরই একটা, মানে স্বামীজিদের গুরু ভাইদেরই একটা, মানে কি বলবো, পরিকল্পনা ছিল, যখনই তারা স্বামীজিকে ক্রমাগত ঠাকুরের প্রসঙ্গ বা ক্রমাগত এরকম উচ্চ উচ্চ প্রসঙ্গ করতে দেখতেন, তখনই তারা সমাজের অত্যন্ত সমস্যাজনক কথাগুলো বলে তাকে সমাজে টেনে নামাতেন। যেই এই কথাগুলো বললেন, তার সাবজেক্টটা কিন্তু জাস্ট অনন্ত থেকে শান্ত হয়ে গেল, মানে জাস্ট ব্রহ্ম থেকে জগতে তিনি নেমে এলেন। স্বামীজি কিন্তু
প্রচন্ড উচ্চতায় চলে গেছিলেন, সাথে সাথে নেমে এলেন জগতে। এবার কথাগুলো শুনে স্বামীজি কি করলেন, এর তো উপায় বেদে কিছু আছে বলে আমার জানা নেই, কিন্তু স্বামীজি তর্ক করলেন না, এখানেই স্বামীজির মহানুভবতা। গিরিশবাবু এইরূপে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্যুপরি অঙ্কিত করিয়া দেখাইতে আরম্ভ করিলে স্বামীজি নির্বাক হইয়া অবস্থান করিতে লাগিলেন। জগতের দুঃখ কষ্টের কথা ভাবিতে ভাবিতে স্বামীজির চক্ষে জল আসিল। তিনি তাহার মনের ঐরূপ ভাব আমাদের জানিতে দিবেন না বলিয়াই যেন উঠিয়া বাইরে চলে গেলেন। স্বামীজি কিন্তু তর্ক করতে পারতেন, বেদের এখানে এই রয়েছে, মনু সংহিতায় ওই রয়েছে, বেদে অনেক কিছুরই কথা বলা হয়ে রয়েছে, কেন হচ্ছে তার এই কারণ ওই কারণ, অনেক তর্ক করতে পারতেন, কিন্তু স্বামীজি কিচ্ছু করলেন না। স্বামীজি এত প্রেমিক হৃদয় ছিলেন, তিনি চুপ করে বসে থাকলেন এবং কিছুক্ষণ পর দেখা গেল কি না, যে এতক্ষণ ধরে সৃষ্টি উড়িয়েই দিচ্ছিল তার চোখে জল। কিন্তু যারা সৃষ্টি আছে, হ্যাঁ সংসার আছে, তাদেরকে এই কথা শুনে চোখে জল আসবে? তার কারণ তারা জানে ও যার বাড়ি হচ্ছে তার বাড়ি হচ্ছে, কিন্তু স্বামীজির কিন্তু মর্মে পশিল, ভিতরে লাগিল একদম, তার চোখে ওই জন্য জল, এবং তিনি ভাব গোপন করতে উঠে চলে গেলেন। এবং গিরিশচন্দ্র বসু কিরকম বন্ধু স্বামীজির, যেই দেখেছে যে আমার বন্ধু প্রচন্ড অনন্তের দিকে দৌড়াচ্ছে, অনন্তের কথা ক্রমাগত বলছেন, সে কিন্তু বন্ধুর হিতার্থে কোনো ক্রমে, মানে তারও তো নিশ্চয়ই ভালোই লাগছিল ওই কথাগুলো শুনতে, কারণ তিনিও তো অনন্ত পথেরই পথিক, গিরিশ ঘোষ তো অনন্ত পথেরই পথিক। সে কিন্তু নিজের ভালো লাগাটাকেও আমল দিল না, সে প্রথম কি করলো, বন্ধুকে আগে জগতে না টেনে নামালো এরকম ভয়ঙ্কর কথা বলে। এবং সে জানে এই কথাগুলো যদি সে বলে, ন্যাচারাল স্বামীজির সামনে যারা শিষ্যরা রয়েছে তারা বলবে যে এত দারুণ কথা হচ্ছিল, প্রত্যেকে মশাই আপনি কতগুলো সমাজের কথা টেনে আনলেন, এই কথাগুলো ভীষণ হৃদয় বিদারক। কিন্তু যারা তখন ব্রহ্মের ওই রকম প্রসঙ্গ শুনছেন তারা তখন এটাই বলবেন, কোত্থেকে মশাই আপনি কথাগুলো টেনে আনলেন। কিন্তু সে সবার চোখে খারাপ হয়েও কিন্তু সে তার বন্ধুকে সেভ করলো, তাকে কোনো ক্রমে জগতে টেনে আনলো, এবং স্বামীজি চোখের জল গোপন করে অন্যত্র চলে গেলেন। ইতোমধ্যে গিরিশবাবু শিষ্যকে লক্ষ্য করিয়া বলিলেন, দেখলি বাঙাল কত বড় প্রাণ। এক বন্ধু আর এক বন্ধুর সম্পর্কে বলছেন যে দেখলি বাঙাল কত বড় প্রাণ, তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। বলছে দেখলি বাঙাল, মানে জিসিও মানে গিরিশচন্দ্র ঘোষও শরৎচন্দ্র চক্রবর্তীকে বাঙাল ডাকতেন, তিনি পূর্ববঙ্গের মানুষ ছিলেন, স্বামীজি আদর করে ডাকতেন তাকে বাঙাল। বলছেন দেখলি বাঙাল, তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, শুধু এই যে বড় বড় কথা বলছে বলে মানি না। মানি কেন, যে সেই জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, কোনো তর্ক করলো না, বিশাল কিছু বলতে গেল না, বড় বড় কথা ঝাড়তে গেল না, সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, বলছে এই মহাপ্রাণতার জন্য আমি তাকে মানি। চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল। বলছে চোখের সামনে দেখলি তো, তোদের কত কি বলছিল, কিন্তু যেই মাত্র শুনলেন জীবের দুঃখ কষ্ট, তার সামনে কিন্তু সব উড়ে গেল, সে কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেল। শিষ্য, এবার শিষ্য খেপে গেছে। শিষ্য বলছে, মহাশয় আমাদের বেশ বেদ পড়া হইতেছিল, আপনি মায়ার জগতের কি মায়ার জগতে কি কতগুলো ছাইভস্য কথা তুলিয়া স্বামীজির মন খারাপ করে দিলেন। গিরিশবাবু কিন্তু জানতেন লোকে তাকে এই বলে অ্যাকিউজ করবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তিনি এই কাজটা করলেন। কেন করলেন? তিনি কি এই কথাগুলো বোঝেন না? আলবাত বোঝেন, খুব বেশি বোঝেন, তার বোধে বোধ করা এই কথাগুলো গিরিশবাবুর, ব্রহ্মের এই কথাগুলো। কিন্তু আবারও বলছি, স্বামীজির মন যাতে অনন্তের দিকে না যায় সেই জন্য কিন্তু গিরিশবাবু জানেন আশেপাশের এই ছেলেগুলো গালাগালি দেবে আমাকে, তারপরেও করলেন। এই হচ্ছে বন্ধুত্ব, এর নাম আধ্যাত্মিক বন্ধুত্ব। তো ন্যাচারাল শিষ্য তো ছাড়ার পাত্র নাই, দিল, বলল মহাশয় আমাদের বেশ বেদ পড়া হইতেছিল, আপনি মায়ার জগতের কি কতগুলো ছাইবস্যর কথা তুলিয়া স্বামীজির মন খারাপ করে দিলেন, রেগে গেছে গিরিশবাবু। জগতে এই দুঃখ কষ্ট, আর উনি সেদিকে একবার নাচে চুপ করে বসে কেবল বেদ পড়ছেন, রেখে দে তোর বেদ বেদান্ত। এবার গিরিশবাবু দ্বিতীয় আর একটাও কাজ করছেন। গিরিশবাবু এটাও জানেন যে স্বামীজি যখন যেই কথা বলেন তার সামনের লোকরা সেটা ছাড়া আর কিচ্ছু ভাবতে পারে না। তো গিরিশবাবু বুঝতে পেরেছিলেন স্বামীজি বেদের জ্ঞানের এমন মহিমার কথা বলছে, এবার এদেরকে দিয়ে আর কোনো কাজ করানো যাবে না। এবার গিরিশবাবুর তো ফোন দিয়ে এটেছে, একটা তো হচ্ছে তার বন্ধুকে ওই অনন্ত থেকে টেনে নামিয়ে সরিয়ে দিলেন, এবার হচ্ছে এদেরকে খোঁচানো শুরু করেছেন যাতে এরা ওই ব্রহ্ম জ্ঞান নিয়ে শুধু পড়ে না থেকে একটু কাজে নামে।
কারণ কাজও তো দরকার। শুধু বুধ হয়ে থাকলে তো নেশাখোরের মতন বলা যায়, মানে নেশাখোর ইন দা সেন্স ওই শিবের মতন বলে যে শুধু বুধ হয়ে থাকলে তো নেশাখোর বাবা হয়ে যেতে হবে, কিন্তু সেটা নয়। এই নেশাখোরের বাবা এই শব্দটা আহ, আমার গুরুদেব ভগবানকে তার স্বামী পবিত্রানন্দ মহারাজ তার গুরুদেব লিখেছিলেন যে কেবল বুধ হইয়া থাকিলে তো স্বামীজির ভাষায় নেশাখোর বাবার মতন হয়ে যাবে। তাই শুধু বুধ হয়ে থাকা নয়, নেমে এসে জগতের কাজও করতে হবে। শুধু আমি ব্রহ্মজ্ঞানের কথা নিয়ে একদম আনন্দে ডুবে থাকলাম, সেটা করলে হবে না। সেই ব্রহ্মজ্ঞানের কথা নিয়ে মানুষকে বলতে হবে। শুধু বসে থাকা নয়, তার অন্য মানুষকে বলা ওই পারের কথা, কারণ আমি জেনে এসেছি, আমি সিলেক্টেড, আমি জেনে এসেছি, তো এসে আমাকেই তো জানাতে হবে, যিনি জেনেছেন তাকেই তো জানাতে হবে যে ওই পারের গল্প, ওই পারে কি আছে। এবার গিরিশ বাবু কি করছেন, যেই দেখেছেন এরা চুপ করে বসে গেছে, নড়ছে চড়ছে না, এবার এদেরকে খোঁজাচ্ছেন। বলছে যে জগতেই দুঃখ কষ্ট, আর উনি সেদিকে একবার নাচে চুপ করে বসে কেবল বেদ পড়ছেন, রেখে দে তোর বেদ বেদান্ত। শিষ্য, আপনি কেবল হৃদয়ের ভাষা শুনিতেই ভালোবাসেন, নিজে হৃদয়বান কিনা? কিন্তু এইসব শাস্ত্র যাহার আলোচনায় জগৎ ভুল হইয়া যায়, তাহাতে আপনার আদর দেখিতে পাই না। নতুবা এমন করিয়া রসভঙ্গ করিতেন না। শিষ্য কিন্তু খুব মানে একদম দমদার শিষ্য। সে গিরিশবাবুকেও রেয়াত করছে না যে ঠাকুরের শিষ্য, স্বামীজির আমার গুরুর গুরু ভাই, চেপে যায়। সে একদম খেপে গেছে, বলছে যে আপনি খালি হৃদয়ের কথা ভালোবাসেন, আপনি এগুলো কিছুই পড়েন না, তো ওই জন্য এসে আজকে রসভঙ্গ করলেন। বলতেন যে এমন যে আলোচনা, যে আলোচনায় জগৎ ভুল হয়ে যায়, জগতের কথা মাথায় থাকে না, আপনি এসে কতগুলো ছাইবর্ষ জগতের কথা বললেন। ঋষিবন্ধন একটা কথা কাটাকাটি চলছে। গিরিশ বাবু, বলি জ্ঞান আর প্রেমের পৃথকত্বটা কোথায় আমায় বুঝিয়ে দে দেখি। জ্ঞান আর প্রেমের পৃথকত্বটা, জ্ঞান এবং প্রেম এই দুটো আলাদা কোথায়, বলছে বুঝা দেখি আমাকে কিসে আলাদা। এই দেখ না, তোর গুরু স্বামীজি যেমন পণ্ডিত তেমন প্রেমিক। তোর বেদও বলছে না সচ্চিত আনন্দ তিনটেই এক জিনিস। এখানে বলে রাখি, এই শরৎচন্দ্র চক্রবর্তী ভক্ত, স্বামীজির এই শিষ্য, একদম বেদ ছাড়া কিছু বুঝতেন না। বেদ এই বলেছে তার মানে আমি এই সময় ঘুমাবো, বেদ এই সময় উঠতে বলেছে আমি এই সময় উঠবে, এইরকম লেভেলের বেদকে মানতেন। তাই একে বেদ নিয়ে খোঁজাচ্ছেন গিরিশ বাবু। আমি এটা রসিকতা করে বললাম, উনি বেদের সমস্ত সিদ্ধান্তই মানতেন। তো গিরিশবাবু বলছেন এই দেখ না, তোর গুরু যেমন পণ্ডিত তেমন প্রেমিক। তোর বেদও বলছে না সচ্চিত আনন্দ তিনটে একই জিনিস। এই দেখ না, স্বামীজি অত পাণ্ডিত্য প্রকাশ করেছিলেন, কিন্তু যাই জগতের দুঃখের কথা শোনা ও মনে পড়া অমনি জীবের দুঃখে কাঁদতে লাগলেন। জ্ঞান আর প্রেমে যদি বেদ বেদান্ত বিভিন্নতা প্রমাণ করে থাকেন, অমন বেদ বেদান্ত আমার মাথায় থাকুক। বেশ উত্তপ্ত বাদানুবাদে চলে গেছে। শিষ্য গিরিশবাবুকে বলেছে আপনি খালি হৃদয়ের কথা বলেন, মানে খালি প্রেমের কথা বলেন, আপনার জ্ঞানের কিছু কথা বলেন না। এবার গিরিশবাবু বলছেন জ্ঞান আর প্রেমে আলাদা কোথায় বল। বলছে তোর বেদও বলছে সৎ চিত এবং আনন্দ, সচ্চিদানন্দ স্বরূপ। সেই ব্রহ্মকে ব্যাখ্যা করা হচ্ছে তিনি সচ্চিদানন্দ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তিনি সৎ স্বরূপ একমাত্র, তিনি চিত স্বরূপ। বলছে সে তোর বেদে ওরকম ব্যাখ্যা করছে। বলছে স্বামীজি এত পাণ্ডিত্য প্রকাশ করছিলেন, কত কি না বলছিলেন, শব্দ চতুষ্টয়, শব্দের প্রকারভেদ কত কি, কিন্তু যেই জগতের দুঃখ শুনলেন কাঁদতে কাঁদতে চলে গেলেন। বলছেন তাহলে আলাদা কোথায় জ্ঞান আর প্রেমটা? জ্ঞান হলে তো প্রেম আসতে বাধ্য। বলছেন যিনি উত্তম জ্ঞানী তিনি উত্তম ভক্ত, যিনি উত্তম ভক্ত তিনি উত্তম জ্ঞানী। অ্যাকচুয়ালি সবাই ভক্ত, প্রেম অনেক কথা বলে, সত্য বলতে ঠিক ঠিক জ্ঞান না হলে কোনোদিনই না ভক্ত হওয়া যায়, না কোনোদিন ভালোবাসা যায়। কারণ জ্ঞানটা কি? জ্ঞান মানে হচ্ছে, জ্ঞান হওয়া মানে নিজেকে চেনা, মানে আমি এটাই টের পাচ্ছি যে আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই, আর আমি তো সব থেকে বেশি আমাকেই ভালোবাসি। আমি দ্বিতীয় কাউকে ভালোবাসি কেন? আমার তাকে ভালো লাগছে, আমি তাই তাকে ভালোবাসি। আমার এই গান শুনতে ভালো লাগছে, আমার একে ভালোবাসতে ভালো লাগছে, আমার একে ভালো লাগছে না। সবটা শুরুতেই কিন্তু আমি, তো সব থেকে বেশি তো আমি আমাকেই ভালোবাসি, এবং সেই আমিকেই যখন আমি বোধে বোধ করব, তখন সামনের মানুষটাও দেখবো আমি। তখন আলাদা বোধ হয় না, শুধু মনে হয় সামনের মানুষটা জাস্ট মুখ নাড়ছে, বোধ হয় ওটাও আমি। তো যখন এই অনুভব হয় যে
ঈশ্বরকে তো আমি ভক্তি করি যখন এই বোধ হয় যে আমার ভিতরেই তার চির আসন পাতা, আমার সাথেই তিনি চিরকালীন মিলে মিশে একাকার, তখন তো আমি তাকে ভালোবাসবো মানে সে চরম ভালোবাসা। তাছাড়া তার আগে অবধি যতক্ষণ আমি ভালোবাসি, আমি জ্ঞান লাভ করার আগে অবধি আমি যতক্ষণ ভালোবাসি কাউকে, ঈশ্বর হোক, আমার ইষ্ট হোক, আমার হাজবেন্ড হোক, আমার ওয়াইফ হোক, আমার ছেলে হোক, আমি তাকে আমার থেকে আলাদা জেনে ভালোবাসি এবং আমার তাকে ভালোবাসতে ভালো লাগছে বলে ভালোবাসি। কিন্তু শুধু ভালোবাসি হয় না, আমি তাকে ভালোবাসতে ভালো লাগছে ভালোবাসছি। যখনই একমাত্র কেউ জ্ঞানী হয় তখনই সে ঠিক ঠিক ভালোবাসা বোঝে, কারণ সে বোঝে আর কেউ নেই, আমিই আছি, আমিকে আমি ভালো না বেসে কোথায় যাব, যাওয়ার রাস্তা নেই। তাই বলছেন জ্ঞান আর প্রেমে বেদ বেদান্ত বিভিন্নতা প্রমাণ করে থাকেন, তো এমন বেদ বেদান্ত আমার মাথায় থাকুন না, প্রমাণ করেননি। বেদ বেদান্ত জ্ঞান আর প্রেমে কখনো বিভিন্নতা প্রমাণ করেননি, এবং শেষে গিয়ে বেদান্ত বারবারই দেখিয়েছে যে শ্রেষ্ঠ জ্ঞানই শ্রেষ্ঠ প্রেম, জ্ঞান এবং প্রেম একই। কিন্তু গিরিশ ঘোষ তর্কাতর্কিতে বলছেন যে যদি বিভিন্নতা হয়, জ্ঞান আর প্রেম যদি আলাদা তোর বেদ বলে থাকে, তো ওই বেদ আমার মাথায় থাক, আমি পড়বো না। শিষ্য নির্বাক হইয়া ভাবিতে লাগিলেন, সত্যই তো গিরিশবাবুর সিদ্ধান্তগুলো বেদের অবিরোধী, মানে বেদ, গিরিশবাবু যে কথাগুলো বলছেন এগুলোর সাথে বেদের বিরোধ নেই কোনো। ইতোমধ্যে স্বামীজি আবার ফিরিয়া আসিলেন এবং শিষ্যকে সম্বোধন করিয়া বলিলেন, কিরে তোদের কি কথা হচ্ছিল? শিষ্য, এইসব বেদের কথা হইতেছে, ইনি এ সকল গ্রন্থ পড়েন নাই। এবার শিষ্য একটু জোর পেয়েছে, সামনে গুরুকে পেয়েছো তো, এবার নালিশ করছে ঠিক করে। শিষ্য বলছেন যে এইসব বেদের কথা হচ্ছিল, ইনি এ সকল গ্রন্থ পড়েন নাই, সিদ্ধান্তগুলো বেশ ঠিক ঠিক ধরিতে পারিয়াছেন, বড় আশ্চর্যের বিষয়। বলছে উনি বেদ পড়েনি কিন্তু সিদ্ধান্তগুলো কিন্তু ঠিক ঠিক ধরেছে। শিষ্য তো শ্রদ্ধাশীল ছিল, তিনি কারোর সাথে তর্ক করার জন্য তর্ক করতেন না। কেউ যদি, অন্য কেউ যদি শিষ্যের জায়গায়, যার শ্রদ্ধা নেই, সে যদি গিরিশবাবুর সাথে তর্ক করত, সে কিন্তু তর্ক করার জন্য তর্ক করত, প্রশ্ন করার জন্য প্রশ্ন করত। কিন্তু শিষ্য যেহেতু শ্রদ্ধাশীল, সে প্রশ্ন করলো, সে তর্ক করলো, করে কিন্তু শান্ত হয়ে ভাবছে যে এ কথাগুলো তো ভুল না, কারণ তার শ্রদ্ধা ছিল, সে ঠাকুরের শিষ্য, আমার গুরুর গুরু ভাই। তো তাই স্বামীজি এসে যখন বলছেন যে তোদের কি কথা হচ্ছিল, তখন শিষ্য বলছেন যে বেদের কথাই হচ্ছিল, ইনি এ সকল গ্রন্থ পড়েননি, সিদ্ধান্তগুলো কিন্তু বেশ ভালো ধরেছেন, না পড়লে কি হবে, সিদ্ধান্ত ভালো ধরেছেন, বড়ই আশ্চর্যের বিষয়। স্বামীজি, গুরু ভক্তি থাকলে সব সিদ্ধান্ত প্রত্যক্ষ হয়, পড়বার শুনবার দরকার হয় না। তবে এরূপ ভক্তি ও বিশ্বাস জগতে দুর্লভ। ওর মতো যাদের ভক্তি বিশ্বাস, তাদের শাস্ত্র পড়বার দরকার নেই। স্বামীজি কিভাবে আরেক বন্ধুর কথা, আরেক তার গুরু ভাইয়ের কথা বর্ণনা করছেন দেখুন। বলছেন যে বেদ, শিষ্য বলছে উনি বেদ টেদ পড়েননি কিন্তু সব সিদ্ধান্ত ধরে ফেলেছে। স্বামীজি বলছেন যে যার গুরু ভক্তি ঠিক, তার এসব কিচ্ছু পড়তে লাগে না, তার শুধু গুরু সঙ্গ করলেই হয়। একদম সত্যি কথা, যার গুরু ভক্তি ঠিক ঠিক, তার শুধু জাস্ট গুরু সঙ্গ করলে সব হয়ে যায়, কিচ্ছু পড়ার লাগে না। এমনি সব ভিতর থেকে আসে। বেদ বেদান্ত কি, ভিতর থেকে যা এসছে তাই তো লেখা হয়েছে। বিভিন্ন মুনি ঋষিরা মনন করতে 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 সেই জায়গায় গিয়ে, সেই জায়গা থেকে ফিরতে ফিরতে যা যা লিখেছেন, সেইগুলোই তো বেদ বেদান্ত। গুরুর কাছে থাকলে ওই ভিতরের জার্নিটাই শুরু হয়ে যায়। তো বলছে আর কিছু লাগে না, পড়বার শুনবার দরকার হয় না, তবে এরূপ ভক্তি ও বিশ্বাস জগতে দুর্লভ। বলছে কিন্তু তবে আছে এখানে একটা, বলছে তবে এরূপ ভক্তি বিশ্বাস জগতে খুব দুর্লভ। ওর মতন যাদের ভক্তি বিশ্বাস, তাদের শাস্ত্র পড়বার দরকার নেই, কিন্তু ওকে অনুকরণ করতে গেলে অপরের সর্বনাশ উপস্থিত হবে। স্ট্রেট বলছেন যে কিন্তু ওর মতন যাদের ভক্তি বিশ্বাস, সেটা সহজে কারোর হয় না। বলছে সেটা যদি অনুকরণ করতে যায় কেউ, তাদের সর্বনাশ হবে। ওর কথা শুনে যাবি কিন্তু কখনো ওর দেখা দেখি কাজ করতে যাবি না। গিরিশবাবুর সামনেই কিন্তু বলছেন, মানে কত দৃঢ় বন্ধুত্ব তাদের। একবারও ভাবছেন না ও কি ভাববে, বা বললেন না যে গিরিশবাবু চলে গেলেই কথাগুলো বলছে, ডাইরেক্ট বলছে যে ওর মতো ওর কথা শুনবি না, ওর যা ভক্তি বিশ্বাস ও সব পারে করতে, কিন্তু ওর মতন পথে চলতে গেলে সর্বনাশ। শিষ্য, আজ্ঞে হা। স্বামীজি, আজ্ঞে হা নয়, যা বলি সেসব কথাগুলি বুঝে নিবি, মূর্খের মতন সব কথায় কেবল সায় দিয়ে যাবি না। শিষ্যজি বলেছে আজ্ঞে হা। স্বামীজি কেঁপে গেছেন, বলছে সব কথায় হ্যাঁ হ্যাঁ করবি না, আগে যা বলছি সেগুলো বুঝে নে, মূর্খের মতন সব কথায় সায় দিবি না, আমি বললেও বিশ্বাস করবি না, বুঝে তবে নিবি।
আমাকে ঠাকুর তার সব কথা বুঝে নিতে সর্বদা বলতেন। এখানে আমার গুরুর কথা মনে পড়ে গেল। আমার গুরুদেব ভগবান একদিনকে আমাকে ডেকে স্ট্রেট বলেছেন যে আমাকে সবাই ভগবান বলে ডাকে বলে তুইও ডাকবি না, তুই আগে বুঝবি কেন ভগবান বলে আমাকে ডাকে, তারপর ডাকবি, মানে ডাকবি বলে ভাবলে ডাকবি। তারপর আমাকে বলছিলেন আমার সঠিক এই কথাগুলো, আমার সব কথা মেনে নিবি না, আমি যা বলবো আমার কথাগুলো চিন্তা করবি, বিচার করবি, তারপর গিয়ে আমার কথা মেনে নিবি। আসলে সদ্গুরুরা এরকমই হন। কোনোদিন বলেন না আমি যা বলছি সেইগুলোই তুমি মানো, কোনোদিন এই কথা বলেন না। তিনি কি বলেন যে আমার কথাও বিচার করবি, কারণ তিনি শিষ্যকে প্রত্যেক মুহূর্তে বিচারের, যারা বিচারের দিকে ঠেলে দেন, অদ্বৈতবাদের যে গুরুরা, তারা প্রত্যেক মুহূর্তে বিচারের কথা বলেন। তো আমার গুরুদেব ঠিক সেম কথা বলেছিলেন যে আমার কথা আমি বলছি বলেই মেনে নিবি কখনো নয়, বিচার করবি, আমার প্রত্যেকটা কথাকে বিচার করবি, বিচার করে তারপর মানবি। স্বামীজিও শিষ্যকে বলছেন সৎ যুক্তি তর্ক ও শাস্ত্রে যা বলেছে এই সব নিয়ে পথ চলবি, বিচার করতে করতে বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে, তবে তাইতে ব্রহ্ম প্রতিফলিত হবে। বুঝলি কেন বলেন তারা? গুরুরা তো জানেনি তারা ঠিক বলছেন, কিন্তু তাও শিষ্যকে কেন বলছেন বিচার করবি? শিষ্যের জন্য বলছে। এইরূপ যখনই আমার কথা নিয়ে বিচার করবি, তার মানে এই কথাগুলো নিয়ে চিন্তা করবি। আর গুরুরা ব্রহ্ম বাক্যই বলেন, অন্য কোনো কথা বলেন না, ব্রহ্মের দিকে যাওয়ার কথাই বলেন বা সেই জায়গার কথাই বলেন। বলছে বিচার করতে কেন বলছে? বলছে বিচার যেই করবি তখনই আমার কথাগুলো নিয়ে তো চিন্তা হবে, এবং এই চিন্তার ফলে মানে আস্তে আস্তে এই চিন্তা করতে করতে বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে, এবং পরিষ্কার জায়গায় ব্রহ্ম প্রতিফলিত হয়। যেমন আগে একটা উদাহরণ বলেছিলাম যে একটা আয়নার উপরে অনেকটা ধুলো জন্মেছে, আয়নাটাকে আমি সূর্যের দিকে এরকম ফোকাস করলাম, তো আয়নাটায় কিন্তু সূর্যটা দেখা যাবে না, কারণ আয়নার উপর ধুলো জমেছে। ওই ধুলোটাকে আমি একটা ফু দিলাম, ওই বিচার শুরু হলো। এই বিচারটা হচ্ছে ফু দেয়, গুরুর কথায় বিচার, মানে গুরুর কথাটা নিয়েও চিন্তা করছি আমি 24 ঘন্টা। নিদিধ্যাসন প্রসেসিং এ অলরেডি গুরু ঢুকিয়ে দিচ্ছেন আমাকে। নিদিধ্যাসন মানে ক্রমাগত সেই কথা নিয়ে চিন্তা, ব্রহ্মচিন্তন। তো সেইভাবে চিন্তা করতে করতে গুরুদেব সেই মানে ওই যে প্রথম ফুটা দিলাম ওটা বিচার, প্রথম বিচার। ওই যে আবার ফু দিলাম, আরো পরিষ্কার হলো, এবার সূর্যটা আরেকটু যেন দেখা যাচ্ছে। এরপর একটা কাপড় নিয়ে এসে আয়নাটাকে মুছে সূর্যের দিকে করলাম, একদম ঝকঝক করছে, এবং সূর্যের আলোটার সাথে এই যখন সোজাসুজি ধরছি, একদম যেন সূর্যকে আর কিছু দেখা যাচ্ছে না, পুরো কাঁচ ঝলসে যাচ্ছে। যখন তার মুখোমুখি আর সব ঝলসে যায়, কিছু আলাদা করে দেখা যায় না। একটু কাত করলাম, তখন কিন্তু সূর্যের প্রতিবিম্ব ধরা পড়ে আয়নায়। খুব সেন্সিটিভ বিষয় বলছি, খুব সূক্ষ্ম বিষয় বলছি। একটা আয়না নিয়ে সূর্য থেকে একটু কাত করবেন, দেখবেন সূর্যটা দেখা যাচ্ছে আয়নার মধ্যে। আস্তে 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 সূর্যটার দিকে যেই ঘোরাবেন, যেই সূর্যটার সাথে একদম ডাইরেক্ট মুখোমুখি হলো, ব্যাস আর কোনো প্রতিবিম্ব নেই, তখন পুরো আয়না ঝলসে যাচ্ছে যেন সূর্যের আলোতে। তেমনি আমাদের মুখ অন্য দিকে ঘোরানো থাকে, আস্তে 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 যখন আমাদের মুখ ব্রহ্মের দিকে হয়, আমাদের চিন্তা যখন একদম স্ট্রেট ওই দিকে কানেক্টেড হয়, তখন সব ঝলসে যায়, আলাদা করে আর কিচ্ছু বোঝা যায় না। তো তাই স্বামীজি বলছেন যে এটা কিভাবে সম্ভব না, বিচার করতে করতে। আমাদের বুদ্ধিতেই তো যত জট, বলতে সেই জট কাটবে এই বিচার করতে করতে, বুদ্ধি পরিষ্কার হয়ে যাবে, তবে তাইতে ব্রহ্ম রিফ্লেক্টেড হবে। বুঝলি? শিষ্য: হ্যাঁ, কিন্তু নানা লোকের নানা কথায় মাথা ঠিক থাকে না। এই একজন বলিলেন কি হবে ওসব পরে, আবার এই আপনি বলিতেছেন বিচার করিতে, এখন করি কি? বলছে যে কিন্তু নানা লোকের নানা কথায় মাথা ঠিক থাকে না। এই যে গিরিশ বাবু এসে বলে গেলেন কিছু পড়তে হবে না, আর আপনি পড়তে বলছেন, কি করি? স্বামীজি: আমাদের উভয়ের কথাই সত্যি, তবে দুই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমাদের দুইজনের কথাগুলি বলা হচ্ছে এই পর্যন্ত। একটা অবস্থা আছে যেখানে যুক্তি তর্ক সব চুপ হয়ে যায়, মুখোশ সাধনবৎ। আর একটা অবস্থা আছে যাতে বেদাদি শাস্ত্রগ্রন্থের আলোচনা পঠন পাঠন করতে করতে সত্যবস্তু প্রত্যক্ষ হয়। তোকে এ সকল পড়ে শুনে যেতে হবে, তবে তোর সত্য প্রত্যক্ষ হবে। বুঝলি? স্বামীজিরই তো শিষ্য, স্বামীজি জানেন শিষ্যের পথ কোনটা। বলছেন যে গিরিশের কথাও ঠিক, গিরিশ যে কিচ্ছু পড়তে হবে না বলেছে সেটাও ঠিক, আবার আমি যে বলছি পড়তে হবে সেটাও ঠিক। বলছেন দুই রকম অবস্থা, একটা অবস্থা যেখানে যুক্তিতর্ক সব চুপ হয়ে যায়, মুখোশ সাধনবাদ, বলছে সেখানে শুধু অনুভব, সেই জায়গাও রয়েছে।
আর একটা অবস্থা আছে যেখানে পড়তে 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 যেতে হয়। গিরিশবাবু, আমাদের মনে রাখতে হবে, ঠাকুর তাকে ভৈরবের অবতার বলছেন। তার ভক্তির জোরে কল্পতরু দিবস হয়ে গেছে। তিনি ঠাকুর, স্বয়ং ঠাকুরের শিষ্য, আলাদা তো হবেই। সেখানে গিরিশবাবুর না পড়তে হতে পারে, কিন্তু শরৎচন্দ্র চক্রবর্তীর কিন্তু রাস্তা পড়তে পড়তে যেতে হবে। স্বামীজি বললেন, বলছে তবে তো সত্য প্রত্যক্ষ হবে, বুঝলি। নির্বোধ শিষ্য স্বামীজির এইরূপ আদেশ লাভে গিরিশবাবুর হার হইল মনে করিয়া গিরিশবাবুর দিকে চাহিয়া বলিতে লাগিলেন, মহাশয় শুনিলেন তো, স্বামীজি আমায় বেদ বেদান্ত পড়িতে ও বিচার করিতেই বলিলেন। আমি বারবার এই জায়গাটায় আসছি, এই সব আলোচনা কিন্তু গিরিশবাবুর সামনে হচ্ছে। কত স্বচ্ছ দুজনের বন্ধুত্ব। আজকে আমরা এই আধ্যাত্মিক বন্ধু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। আধ্যাত্মিক বন্ধু যেহেতু, তখন তো আধ্যাত্মিক কথাই আলোচনা হবে, কিন্তু দুজনের বন্ধুত্বের জোর কতটা। স্বামীজি গিরিশবাবুর সামনে বসেই তার শিষ্যকে ডাইরেক্টলি দিচ্ছে, ওর কথা শুনবি না, আমি যেটা বলছি সেটা শুনবি, এবং গিরিশবাবু সেটা শুনে রাগ করছেন না। আমাদের সাধারণ বন্ধুদের মধ্যেই আমরা এটা বলার সাহস করি না। আমরা বলি যে না, ও শুনে কি ভাববে, কিন্তু তাদের কতখানি ভালোবাসার জোর, কতখানি ভালোবাসার বুনিয়াদ তাদের একদম মজবুত, সামনে বসে এইসব কথা হচ্ছে। এবার নির্বোধ শিষ্য যখন লিখছে, সে বলছে নির্বোধ শিষ্য, এটাতে গিরিশবাবুর হার হয়েছে শুনে খুব আনন্দ পেয়েছে। নির্বোধ শিষ্য গিরিশ স্বামীজির ঐরূপ আদেশ লাভে গিরিশবাবুর হার হইল মনে করিয়া গিরিশবাবুর দিকে চাহিয়া বলিতে লাগিলেন, মহাশয় শুনিলেন তো, স্বামীজি আমাকে বেদ বেদান্ত পড়িতেও বিচার করতেই বলিলেন। গিরিশবাবু একটু আগে বলেছিল না পড়তে, ও এবার আনন্দ পেয়েছে বাচ্চাদের মতন, যে না, এবার উনি তো হেরেছেন, স্বামীজি আমায় পড়তে বলেছেন। গিরিশবাবু, তা তুই করে যা, স্বামীজির আশীর্বাদে তোর তাই করেই সব ঠিক হবে। কি অপূর্ব শ্রদ্ধা! গিরিশবাবু অভিমান করলেন না যে আমি ওকে বললাম, আমি তো তোমারও সিনিয়র, তুমি আমার সামনে আমার কথা কাটলে। এই আধ্যাত্মিক জগতে সিনিয়র জুনিয়রের এক মহা সমস্যা আছে। সিনিয়র মানে সমস্যা, বা এটাও আধ্যাত্মিক জগতে দরকার, সিনিয়র এবং জুনিয়র এই বিষয়গুলো মেনটেন করা। কিন্তু যখন সিনিয়রদের উপর সিনিয়রিটি চেপে বসে এবং জুনিয়রদের মধ্যে জুনিয়রিটি চেপে বসে, তখন জুনিয়ররা সারাক্ষণ কিছু হলে সিনিয়রদের দিকে আঙুল তুলতে থাকে, সিনিয়ররাও কিছু হলে জুনিয়রদের বলতে থাকে যে তোমাকে এটা করতে হবে, আমি আদেশ দিচ্ছি। কিন্তু এটা হয় না যখন পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধা থাকে। সিনিয়রকেও জুনিয়রকে শ্রদ্ধা করতে হয়, এটা তখনই হয় যখন ঠিক ঠিক আধ্যাত্মিক অনুভব হয়, এবং জুনিয়রও তখন প্রাণ ঢেলে সিনিয়রকে শ্রদ্ধা করে। কারণ সে দেখছে যিনি আমার সিনিয়র, যিনি আমার আগে পথে এসছেন, সে তো আমাকে এত শ্রদ্ধা করছে। তো তেমন এই গিরিশবাবু কিন্তু অসম্ভব, স্বামীজি আর গিরিশবাবুর মধ্যে শ্রদ্ধা। স্বামীজি তো ওরকম ভাবে ডাইরেক্টলি বলে দিলেন, গিরিশবাবু বলছেন তা তুই করে যা, স্বামীজির আশীর্বাদে তোর তাই করেই সব হবে। বলছেন তোর তাইতেই সব হবে। স্বামী সদানন্দ এই সময় সেখানে আসিয়া উপস্থিত হইল। স্বামীজি তাহাকে দেখিয়াই বলিলেন, ওরে, এই জিসির মুখে দেশের দুর্দশার কথা শুনে প্রাণটা আকুপাকু করছে, দেশের জন্য কিছু করতে পারিস? সদানন্দজি স্বামীজির এক দারুণ সন্ন্যাসী শিষ্য ছিলেন, খুব কাছের শিষ্য ছিলেন। সদানন্দজিকে স্বামীজি হুকুম করলেন যে কিছু করতে পারিস, সাথে সাথে কিন্তু স্বামীজি থেমে গেলেন না, বা শিষ্যকে এই তুই বেদ বেদান্ত পড়, বাকি সব চুলোয় যাক বলে চেপে গেলেন না। তার মাথায় কিন্তু এটাও ঘুরছে, সে সদানন্দজিকে দেখেই বলছে দেশের জন্য কিছু করতে পারিস? দেশের দুর্দশার কথা শুনে প্রাণ আকুপাকু করছে, ছটফট করছে প্রাণ। সদানন্দ, মহারাজ জো হুকুম, বান্দা তৈয়ার হ্যাঁ। সদানন্দজিও কিন্তু তেমন শিষ্য, তিনি জানেন না তখনও তার গুরু তাকে কি হুকুম দেবেন, হুকুম কি পড়বে সে জানে না, বলছে বান্দা তৈয়ার হ্যাঁ। স্বামীজি, প্রথমে ছোটখাটো স্কেলে একটা রিলিফ সেন্টার খোল, যাতে গরিব দুঃখীরা সব সাহায্য পাবে, রোগীদের সেবা হবে, যাদের কেউ দেখবার নেই এমন অসহায় লোকেদের জাতি বর্ণ নির্বিশেষে সেবা করা হবে, বুঝলি। স্বামীজি কিন্তু সাথে সাথে কর্মপদ্ধতি তৈরি করে ফেললেন। বেদ বেদান্ত পর বাকি সব মিথ্যা বলে চুপ করে বসে থাকলেন না। আর জগতের 99% লোক এই জগতই সত্য, বেদ বেদান্ত মিথ্যা, এইটা বলে কিন্তু চোখ বুজে বসে থাকে। কিন্তু যথার্থ ভালোবাসে কে না, দেখুন মহাপুরুষ এরকম হন। তিনি জগৎ মিথ্যাই বললেন এবং সেটাতেই স্টিক করে থাকলেন, কিন্তু তারপরও বললেন কিভাবে কাজ হবে সেটা ব্যাখ্যা করছেন। বললেন প্রথমে ছোট করে একটা সেবাশ্রম খোল, যেখানে গরিব দুঃখী মানুষদের সেবা করা হবে, রোগীদের সেবা হবে, যাদের কেউ দেখার নেই, লোক ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে তাদের সেবা করা হবে। সদানন্দ, জো হুকুম মহারাজ। স্বামীজি, জীব সেবার চেয়ে আর ধর্ম নেই।
সেবা ধর্মের ঠিক ঠিক অনুসন্ধান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায়। মুক্তি করো ফলায়তে। এতক্ষণ স্বামীজি ব্রহ্মজ্ঞানের কথা বলছিলেন, সেটা ছাড়া আর কোনো রাস্তা নেই। একটু আগে শিষ্যকে বললেন তোকে বেদ বেদান্ত পড়ে যেতে হবে, এতেই তোর মুক্তি। এবার স্বামীজির মাথায় ঢুকেছে সেবা কর্ম। এবার বলছেন সেবা ছাড়া, সেবাতেও মুক্তি হতে পারে, ওটাই একমাত্র রাস্তা। জীব সেবার চেয়ে আর বড় ধর্ম নেই। সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায়। মুক্তি করো ফলায়তে, বলছে মুক্তি তখন মানে করমল কবত হয়, একদম নিজে হাতে ধরা যায় ঠিক ঠিক সেবা করতে পারলে। এইবার গিরিশবাবুকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন, দেখো গিরিশবাবু, মনে হয় এ জগতের দুঃখ দূর করতে আমায় যদি হাজার হাজারও জন্ম নিতে হয় তাও নেব। কি মহাপ্রাণের কথা! যেই জন্মগ্রহণের থেকে মুক্তির জন্য লোকে ছটফট করে জন্মকে জন্ম সাধনা করে কাটিয়ে দিচ্ছে, স্বামীজি সেই জ্ঞান লাভ করে, যেই জ্ঞান লাভ করলে বলছে আর এইখানে ফিরতে হবে না, বলছে আর তখন যাওয়া আসা নেই, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। কিন্তু সেই স্বামীজি বলছেন যে গিরিশবাবু, জগতের দুঃখ দূর করতে যদি আমাকে হাজার হাজার বার জন্ম নিতে হয় আমি নেব। তাতে যদি কারোর এতটুকু দুঃখ দূর হয় তো তা করব, মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি করব। এই স্বামীজি কিন্তু একদিন ঠাকুরকে বলেছিলেন যে আমি শুধু বুধ হয়ে থাকতে চাই। ঠাকুর তাকে রেগে গিয়ে তিরস্কার করে বলেছিলেন যে তুই এত ছোট। নরেন্দ্রনাথ দত্ত সেই ছেলে আজকে এই হয়েছে, গুরু কি করতে পারেন? নরেন্দ্রনাথ ঠাকুরকে গিয়ে বললেন ইচ্ছা হয় খালি সমাধিতে, সুখদেবের মতন সমাধিতে খালি ভূত হয়ে থাকি। ঠাকুর তাকে এমন বকা দিলেন, এমন ঝাললেন যে আমি তোকে ভেবেছিলাম তুই বিশাল বটগাছ হবি, তা নয় তুই এত ছোট, তোর এত ছোট চিন্তা। এবং সেদিন এমন ঝেড়েছিলেন ঠাকুর, আমি অবাক হয়ে গেছিলাম। স্বামীজির মতন ব্যক্তিত্ব কেঁদে ফেলেছিলেন হাউ হাউ করে, যে এমন বলা ঠাকুর বলেছিলেন। ঠাকুরকে দেখে খুব সহজ সোজা লাগে তো, খুব সহজ সোজা নয় ঠাকুর। এবং সেই ঠাকুর সেই স্বামীজিকে, সেই নরেনকে আজকে কি বানালেন? সেই নরেন্দ্রনাথ বলছে যে খালি নিজের মুক্তি নিয়ে কি হবে, বারবার জন্মাতে হলে জন্মাবো, সকলকে সঙ্গে নিয়ে ওই পথে যেতে হবে। কেন বলো দেখি এমন ভাব ওঠে? এই নরেন্দ্রনাথ সেই নরেন্দ্রনাথ যে শুধু একার মুক্তি নিয়ে স্যাটিসফাই এবং তাতে শুধু বুধ হয়ে থাকতে চেয়েছিল। সেইখান থেকে এই যে স্বামী বিবেকানন্দ, গুরু স্বামী বিবেকানন্দ, সে বলছে নিজের মুক্তি নিয়ে কি হবে, সকলকে সঙ্গে নিয়ে ওই পথে যেতে হবে। এর পিছনে কিন্তু ঠাকুরই দাঁড়িয়ে, তিনিই একমাত্র, আর কেউ নয়। বলছে বলছে বলো দেখি কেন এমন ভাব ওঠে গিরিশবাবু, তা না হলে আর তিনি তোমায় সকলের চেয়ে বড় আধার বলতেন? এবারও গিরিশবাবু বললেন যে এই যদি না তুমি বলো, তাহলে কি আর ঠাকুর তোমাকে সবার থেকে বড় আধার বলতেন? এই বলিয়া গিরিশবাবু কার্যান্তরে যাইবেন বলিয়া বিদায় লইলেন। আজকে ফ্রেন্ডশিপ ডে তে আমরা এক স্পিরিচুয়াল ফ্রেন্ডশিপ নিয়ে আলোচনা করলাম। এবং স্পিরিচুয়াল ফ্রেন্ডশিপ মানে ঠাকুরের পায়ের নিচে বসে যাদের বন্ধুত্ব তৈরি হয়েছে, তাদের বন্ধুত্ব তো আলাদা হবেই। তাদের বন্ধুত্ব তো এরকমই শ্রদ্ধার হবে, তাদের বন্ধুত্ব তো এরকমই বিশ্বাসের হবে যে তারা সামনে বসে একে অন্যের কথা কাটছেন, একে অন্যকে অশেষ শ্রদ্ধা করছেন। আজকে এই অবধি। আচ্ছা, তপন দাস একটা প্রশ্ন করেছিলেন, ভালোবাসা ও প্রেম এক কিনা? হ্যাঁ, দুটোই এক, শুধু শব্দের এদিক ওদিক, অনুভবটা একই। আর কোনো প্রশ্ন তো আজকে আসেনি যা দেখলাম আমি। আজকে তাহলে এই অবধিই থাক। আবার বৃহস্পতিবার নাও স্বামী শিষ্য সংবাদের আলোচনা হতে পারে সন্ধ্যে 8:30টায়, যদি সম্ভব হয়। আগে থেকে তো গ্রুপে জানানোই হয়, ইন্ডিয়ান মঙ্কস পেজে জানানোই হয়, আপনারা জানতে পারবেন। যতদূর সম্ভব সামনের বৃহস্পতিবার সন্ধ্যে 8:30 থেকে এর পরের চ্যাপ্টার আমরা একাদশ বল্লী থেকে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করব। নমস্কার।